শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগান নিয়ে তোমরা মার্কেটিং শিখছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য অধ্যায় নাম্বার বিপণন পরিবেশ, অধ্যায় নাম্বার 1। এই অধ্যায়ের 3 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের ইতিপূর্বে 2টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আজ আমরা 3 নম্বর লেকচারে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চলো সেই বিষয়গুলোতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে বিপণনের মৌলিক ধারণা। এই বিপণনের মৌলিক ধারণা যদি আমরা বুঝতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা মার্কেটিং বুঝতে পারবো না। তার মানে হচ্ছে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি তোমরা এই বিষয়টি ভালো করে বুঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, জনাব শাহাদাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিপণনের উপর MBA ডিগ্রি অর্জন করেন। তার স্বপ্ন হলো তিনি বাংলাদেশের একজন বিখ্যাত পণ্য বিপণনকারী হবেন। তাই তার শিক্ষালব্ধ বিপণনের সাথে সম্পৃক্ত মৌলিক ধারণাগুলো বাস্তবে প্রয়োগ করার চেষ্টা শুরু করলেন। এই জন্য তাকে অবশ্যই মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে হবে। এছাড়া ক্রেতারা কোন ধরনের পণ্য পেতে চায়, কোন ধরনের সেবা প্রত্যাশা করে তাও তাকে জানতে হবে। তার সম্ভাব্য ক্রেতা কারা তা জেনে তাদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করতে হবে এবং ক্রেতাদের সন্তুষ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করতেছি বিপণনের মৌলিক ধারণা সম্পর্কে। তা চলো এবার আমরা মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, বিপণনের মৌলিক ধারণা হচ্ছে এই পাঁচটি বিষয় নিয়ে অ্যাকচুয়ালি মার্কেটিং কাজ করে। তাহলে প্রথমেই বিপণনের যে মৌলিক ধারণা সেটা রয়েছে, সেটা হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদা। অর্থাৎ একজন ক্রেতা বা ভোক্তার যে প্রয়োজন, অভাব এবং চাহিদা এই সম্পর্কে আগে বিপণনকারীকে জানতে হবে। প্রয়োজন, অভাব ও চাহিদা জানার পরে যখন সে জানবে এই প্রয়োজন, অভাব, চাহিদা কিভাবে মেটানো যায়, অর্থাৎ প্রথমে প্রয়োজন, অভাব ও চাহিদা সম্পর্কে জানতে হবে। জানার পরে সেই প্রয়োজন, অভাব এবং চাহিদা কিভাবে মেটানো হয় তার জন্য পণ্য, সেবা এবং অভিজ্ঞতা যেটা দরকার সেগুলো সে ব্যবস্থা করবে। এগুলো ব্যবস্থা করার পর তারপরে কাজ হচ্ছে এগুলোতে যত পরিমাণ ভ্যালু সৃষ্টি করা যায় এবং সন্তুষ্টি অর্জন করা যায়। ভ্যালু সৃষ্টি মানে হচ্ছে এগুলোতে কি পরিমাণ সুযোগ সুবিধা, অর্থাৎ যত বেশি পণ্যের মধ্যে সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় তত ওই পণ্যের ভ্যালু সৃষ্টি হবে, যার কারণে সে একজন ক্রেতা সন্তুষ্ট থাকবে। এরপরে এই পণ্যগুলোকে বিনিময়, লেনদেন বা সম্পর্ক তৈরি করতে হবে। কিসের সাথে? কাস্টমারের সাথে। এরপরে সেই পণ্যগুলো বাজারে যাবে, অর্থাৎ বাজারে পণ্যগুলোকে উপস্থাপন করা হবে। তারপরে আবার আমাদের এই বিপণনের মৌলিক ধারণার চক্রটা শুরু হয়। তাহলে এইভাবে চক্রাকারে আমাদের বিপণনের মৌলিক ধারণাগুলো প্রবাহিত হয়। আশা করি তোমরা বিপণনের মৌলিক ধারণার যে 5টি উপাদান আছে সেগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রয়োজন, অভাব এবং চাহিদা এই 3টি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম যে আমাদের মৌলিক ধারণার যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রয়োজন, অভাব এবং চাহিদা এই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখো তো ছবি দেখে কোনো কিছু বোঝার চেষ্টা করো, তোমরা বুঝতে পারতেছো কিনা। ওয়ান্ট, নিড বিষয়গুলো তোমাদেরকে পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। চলো এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। তা প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রয়োজন, অর্থাৎ নিড। একটা মানুষের নিড কাকে বলে, অর্থাৎ নিড জিনিসটা কি?
কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। প্রিয় শিক্ষার্থী, কোনো কিছু পাওয়া থেকে, অর্থাৎ একজন মানুষ যখন কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করব, সেটাই হচ্ছে প্রয়োজন। যেমন ধরো, একজন ব্যক্তির যখন তৃষ্ণা পায় তখন সে নিজেকে অনেক কিছুই থেকে বঞ্চিত মনে করতে পারে। সেটা হতে পারে পানি, সেটা হতে পারে সফট ড্রিঙ্ক, সেটা হতে পারে আইসক্রিম। অর্থাৎ একজন মানুষের তৃষ্ণা যখন লাগে তখন তার তৃষ্ণাটা এই যে পানি, আইসক্রিম, সফট ড্রিঙ্ক এগুলো দিয়ে কি তৃষ্ণা মেটানো যায়। তাহলে সে কি করে, এই 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 জিনিসগুলো থেকে নিজেকে বঞ্চিত মনে করে। তাই এরকম অনুভূতি হওয়াই হলো প্রয়োজন। তার মানে হচ্ছে প্রয়োজন হতে পারে অনেক কিছু, যে কোনো কিছুই তুমি থেকে নিজেকে বঞ্চিত মনে করতে পারো। তার মানে তোমার যখন তৃষ্ণা লাগে তখন তুমি ভাবতেছো যদি এখন একটা আইসক্রিম থাকতো তাহলে ভালো হইতো, তাহলে তোমার তৃষ্ণা মিটতো। আবার ভাবতে পারো না সফট ড্রিঙ্কস যদি থাকতো তাহলে সেক্ষেত্রে ভালো হইতো। না সফট ড্রিঙ্কস না, যদি পানি থাকতো, এখন এখন এই মুহূর্তে আমার পানি দরকার। তার মানে তোমার অনেক কিছু থেকেই নিজেকে বঞ্চিত মনে হতে পারে, যে এই মুহূর্তে আমার তৃষ্ণা লাগছে, আমার এই জিনিসগুলো লাগতে পারে। তার মানে হচ্ছে তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে প্রয়োজনের বিষয়গুলো কি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই প্রয়োজনটা হচ্ছে দেখো সাধারণত শারীরিক, সামাজিক এবং ব্যক্তিগত কারণে মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজন অনুভব করে থাকে। আমাদের এই যে প্রয়োজনগুলো আমরা দেখতে পাই, সেই প্রয়োজনগুলো হতে পারে শারীরিক প্রয়োজন। যেমন আমাদের শরীরের জন্য কি কি প্রয়োজন বলো তো? সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা। এগুলো হচ্ছে আমাদের শারীরিক প্রয়োজন। তারপর আমাদের সামাজিক প্রয়োজন কি কি বলো তো? বন্ধুত্ব, ভালোবাসা, পরিবারের সাথে একত্রে থাকা, এইগুলো হচ্ছে আমাদের সামাজিক প্রয়োজন। আমাদের ব্যক্তিগত প্রয়োজন অর্থাৎ ইন্ডিভিজুয়াল নিডসগুলো কি কি হতে পারে? সৃজনশীলতা, ব্যক্তিত্ব, কৃতিত্ব অর্জন, জ্ঞান অন্বেষণ প্রভৃতি, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রয়োজন। তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োজনের বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রয়োজনকে এইভাবে চিন্তা করতে পারি, প্রয়োজন মানে হচ্ছে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি। অর্থাৎ কেউ যদি মনে করে যে এই জিনিসটা আমার নাই, এই জিনিসটা আমার দরকার, এই হচ্ছে হলো প্রয়োজনের, সে নিজেকে বঞ্চিত মনে করতে পারে। যেমন কারো ক্ষুধা লাগে, এখন সে ক্ষুধাটা কি করতে পারে বলতো? সে অনেক কিছু দিয়ে ক্ষুধা নিবারণ করতে পারে। তার মানে ক্ষুধা লাগছে এবং তার এখন অনেক কিছু প্রয়োজন, অর্থাৎ সে অনেক কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছে। সে এখন ভাত মাছ এগুলা খেতে পারে, সে হচ্ছে রুটি খেতে পারে, সে হচ্ছে তোমার পানি খেতে পারে, সে আইসক্রিম খেতে পারে, অনেক কিছুই খেতে পারে। তার মানে হচ্ছে প্রয়োজন হলো একজন মানুষের যে মৌলিক যে বিষয়গুলো থাকে, যেটা ছাড়া তার চলে না, সেগুলো হচ্ছে প্রয়োজন। এবং প্রয়োজন থেকে সে নিজেকে অনেক কিছু থেকেই বঞ্চিত মনে করতে পারে। চলো আমরা পরবর্তী টপিকে যাই, অর্থাৎ অভাব। এখন আমরা আলোচনা করব অভাব নিয়ে। প্রিয় শিক্ষার্থী, জীবন ধারণের জন্য অপরিহার্য নয় এমন যা কিছু মানুষ পেতে চায় তাই হচ্ছে অভাব। তার মানে হচ্ছে বিষয়টা কি, যে জীবন ধারণের জন্য অপরিহার্য নয় এমন যা কিছু মানুষ পেতে চায় তাই হচ্ছে অভাব। প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা অনুমোদিত হয় তখন তাকে অভাব বলে। আমরা দ্বিতীয় সংজ্ঞাটা ভালো বুঝতে পারছি, ঠিক না? অর্থাৎ প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা অনুমোদিত হয় তখন তাকে অভাব বলে। যেমন ধরো, আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। ক্ষুধা যখন আমাদের ক্ষুধা লাগে তখন একজন বাঙালি কি চিন্তা করে? তার মাথায় কাজ করতেছে যে ভাত মাছ সে খেতে চাইবে স্বাভাবিকভাবেই। কিন্তু একই কারণে সংস্কৃতির প্রভাবের কারণে একজন আমেরিকান যখন তার ক্ষুধা লাগে তখন কিন্তু তার মাথায় প্রথমেই কাজ করে ফাস্টফুড খেতে চাইবে, অর্থাৎ সে ফাস্টফুডের কথা তার মাথায় কাজ করে। তার মানে হচ্ছে আমার প্রয়োজন অনেক কিছুই হতে পারে, ভাত মাছ রুটি ফাস্টফুড অনেক কিছুই আমার প্রয়োজন হতে পারে ক্ষুধা লাগলে, কিন্তু এগুলো কি আমার সংস্কৃতি দ্বারা অনুমোদিত? অর্থাৎ এই যে অনেক প্রয়োজন থেকে, অর্থাৎ অনেকগুলো প্রয়োজন থেকে
যেটা আমার সংস্কৃতি এবং আমার ব্যক্তিত্ব সাস্টেইন করে, আমরা সেটাকে অভাব বলবো। যেমন ক্ষুধা লাগলে অনেক কিছু দিয়ে ক্ষুধা নিবারণ করা যায়, কিন্তু আমার সংস্কৃতি, অর্থাৎ একজন বাঙালি হিসাবে আমার সংস্কৃতিতে এবং আমি যেটা অভ্যস্ত সেটা হচ্ছে ভাত বা মাছ, সেগুলো হচ্ছে আমার অভাব পূরণের জন্য জরুরি। যেমন একজন বাংলাদেশি যখন তার তৃষ্ণা লাগে তখন সে প্রথমেই পানির কথা চিন্তা করে, সে কখনো সফট ড্রিঙ্কসের কথা প্রথমেই চিন্তা করে না। কিন্তু একজন আমেরিকান যখন তার তৃষ্ণা লাগে তার প্রথমে পানির চেয়ে সফট ড্রিঙ্কস, আইসক্রিম, এই বিষয়গুলোই তাদের মাথায় প্রথমে কাজ করে। তার মানে হচ্ছে অভাব হচ্ছে যে আমার প্রয়োজন অনেক থাকতে পারে, তার মধ্যে যেই প্রয়োজনটা আমার হচ্ছে সংস্কৃতি এবং আমার ব্যক্তিত্ব, অর্থাৎ আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে, সেটাই হচ্ছে আমার অভাব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো এবং পাশের পিকচারে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ মানুষের প্রয়োজন কি বলতো? সীমাবদ্ধ, কিন্তু অভাব কি? অসীম থাকতে পারে। যা জীবন ধারণের জন্য দরকার তাই হচ্ছে প্রয়োজন। অন্যদিকে ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষ যে পণ্য বা সেবার প্রয়োজন অনুভব করে তাকে আমরা অভাব বলতে পারি। যেমন মানুষের জন্য বাসস্থান আবশ্যক বিষয়, এটি হলো প্রয়োজন, আর ভালো ফ্ল্যাট, ভালো বাড়ি, এগুলো হচ্ছে মানুষের অভাব। অর্থাৎ অভাবের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে প্রয়োজন থাকবে, পাশাপাশি আমার সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা কি হতে পারে বলতো? প্রভাব, এটা ব্যক্তিত্ব দ্বারা এটা অনুমোদিত হতে হবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে অভাব। তাহলে অভাব মানে হচ্ছে প্রয়োজন প্লাস সংস্কৃতি এবং ব্যক্তিত্বের যে প্রভাব আছে সেটা এখানে থাকতে হবে। যেমন একজন মানুষকে বসবাস করার জন্য ঘর দরকার, কিন্তু সব মানুষ তো আর সেম ঘরে থাকে না। অর্থাৎ একজন মানুষ তার কালচার এবং তার পার্সোনালিটির উপর নির্ভর করবে সে কোন ধরনের ঘরে থাকবে। তাহলে ঘরে থাকতে হবে, এটা হচ্ছে প্রয়োজন। এখন কোন ধরনের ঘরে থাকবো সেটা নির্ভর করবে আমি কি ফ্ল্যাটে থাকবো, 5 রুমওয়ালা ফ্ল্যাটে থাকবো, না এক রুমের মধ্যে ফ্যামিলি সবাইকে নিয়ে থাকবো। এইটা নির্ভর করে হচ্ছিল ওই ব্যক্তির কালচার এবং তার পার্সোনালিটি, এইটার উপরে। আশা করি তোমরা অভাব এবং প্রয়োজন দুইটা বিষয়কেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বুঝব চাহিদা। চাহিদা কাকে বলে? দেখো, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে আমরা চাহিদা বলবো। অর্থাৎ কোনো একটি চাহিদা হতে হলে 3টি শর্ত যেটা আমাদের অবশ্যই পালন করতে হবে। অর্থাৎ কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণের আর্থিক সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ এই 3টা বিষয় যখন একত্রিত হবে সেটা হচ্ছে তোমার চাহিদা। অর্থাৎ চাহিদার 3টি শর্ত পূরণ করতে পারলেই, এই 3টি শর্ত পূরণ করতে পারলেই সেটা চাহিদায় রূপান্তরিত হবে। তার মানে আমরা চাহিদার সংজ্ঞাটা এইভাবে চিন্তা করি, অভাব অর্থাৎ আগের স্টেজের অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদায় রূপান্তরিত হয়। অর্থাৎ অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে আমরা এইভাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, যেমন ধরো আমরা কিছু উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন একজন নিঃস্ব এবং অসহায় ব্যক্তির উড়োজাহাজে ভ্রমণ করার ইচ্ছাকে আমরা চাহিদা বলতে পারবো না, কারণ তার প্রয়োজন আছে, অভাব আছে, ঠিক আছে, কিন্তু তার তো সামর্থ্য নেই। তার মানে হচ্ছে অভাব, চাহিদা ওই জিনিসটাই হবে যেটা তোমার এই 3টা শর্ত পূরণ করে। অর্থাৎ সামর্থ্য, ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয় করার মতো মন মানসিকতা থাকতে হবে। আমরা আবার উদাহরণ দিয়ে বুঝাই। যেমন এমন অনেক ব্যক্তি আছে যাদের আর্থিক সামর্থ্য আছে, উড়োজাহাজে ভ্রমণ করে অর্থ ব্যয় করতে নারাজ। অর্থাৎ তারা ভ্রমণ, তাদের সামর্থ্য আছে কিন্তু তারা চাইলেই তারা সেটা ভ্রমণ করতে চায় না বা ওইভাবে টাকা খরচ করতে চায় না। তার মানে সামর্থ্য থাকলেই সেটা চাহিদা হবে না, কারণ সেটার জন্য ইচ্ছা থাকতে হবে। এটাও ব্যক্তির চাহিদা হিসেবে বিবেচিত হবে না, কারণ হচ্ছে তার সামর্থ্য আছে কিন্তু তার ইচ্ছা নাই। তাহলে 3টা জিনিস একত্রে থাকতে হবে, সেটা হচ্ছে
ইচ্ছা, সামর্থ্য এবং হচ্ছে অর্থ ব্যয় করার মতো মন মানসিকতা, এই তিনটি বিষয় যখন থাকবে তখন সেটা হচ্ছে চাহিদা। কিন্তু একজন ব্যক্তি যদি উড়োজাহাজে ভ্রমণ করার ইচ্ছা থাকে, আর্থিক সামর্থ্য থাকে এবং অর্থ ব্যয়ের মানসিকতা থাকে, তখন তাকে আমরা চাহিদা বলবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা চাহিদার ক্ষেত্রে কি বলবো? অভাবের সাথে আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করার মন মানসিকতা, এই তিনটা বিষয়কে আমরা যখন একত্রে করতে পারবো তখন সেটাকে আমরা চাহিদা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ প্রয়োজন, অভাব এবং চাহিদা নিয়ে আলোচনা করলাম। এই প্রয়োজন, অভাব, চাহিদা আমরা প্রথমে নির্ণয় করব কোনো কাস্টমারের। সেটা নির্ণয় করার পর এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই অভাব এবং চাহিদা পূরণ করার জন্য আমাদের কি লাগবে বলো তো? পণ্য লাগবে, সেবা লাগবে বা অভিজ্ঞতা, এই বিষয়গুলো আমাদের লাগবে। তাহলে আমাদের ভোক্তাদের সন্তুষ্ট করতে বিপণনকারী যেসব পণ্য বা সেবা বা বাজারে উপস্থাপন করে তাকে আমরা বিপণন অর্পণ বলি। অর্থাৎ যার মাধ্যমে এই অভাব, প্রয়োজন বা চাহিদা পূরণ করা হয় সেগুলোকেই বলা হয় বিপণন অর্পণ। বিপণন অর্পণের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, চলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা তিনটি জিনিসের মাধ্যমে আমরা কি করতে পারি? ক্রেতাদের প্রয়োজন, চাহিদা এবং অভাব পূরণ করতে পারি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পণ্য। প্রিয় শিক্ষার্থী, পণ্য কি জিনিস? যে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় তাই হচ্ছে পণ্য। তোমরা পাশে একটি পিকচার দেখতে পাচ্ছ, এখানে কিছু পণ্য আছে, দেখো এই যে এগুলোকে বলা হয় পণ্য। এগুলোকে কেন পণ্য বলা হয়? কারণ এগুলো দেখা যায়, দৃশ্যমান, এগুলো বাজারে পাওয়া যায় এবং এগুলো মানুষের অভাব পূরণ করে বা চাহিদা পূরণ করে, অতএব এগুলোকে বলা হয় পণ্য। তাহলে পণ্য মানে হচ্ছে যেগুলো মানুষের অভাব পূরণ করে, যেগুলো বাজারে পাওয়া যায় এবং যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলোকে বলা হয় পণ্য। অভাব অথবা প্রয়োজন মিটাতে পারে এমন যা কিছু বাজারে পাওয়া যায় মনোযোগ আকর্ষণ করার জন্য এবং ভোগের জন্য, সেগুলোকে বলা হয় পণ্য। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো হচ্ছে পণ্য। এরপরে দেখো, আমরা পণ্য বলতে যা বুঝি তা বাহিরের সেবা এবং ধারণা পণ্যের অন্তর্ভুক্ত। এমনকি কুমিল্লার রসমালাই, মনপুরো চলচ্চিত্র ইত্যাদি কিন্তু আমরা পণ্য হিসাবে গণ্য করতে পারি, কারণ এগুলো মানুষের কি করে বলো তো? অভাব বা চাহিদা পূরণ করতে পারে। সর্বোপরি মানুষকে সন্তুষ্টি দিতে সক্ষম এমন সব কিছুই কী হতে পারে বলো তো? পণ্যর অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সেবা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেবা কাকে বলে? তোমরা অনেক ক্ষেত্রে সেবার কথাটা নাম শুনে থাকো। সেবা বিষয়টা কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সেবা হচ্ছে এমন কিছু কাজ, সুবিধা এবং তৃপ্তি যা বিক্রির জন্য বাজারে উপস্থাপন করা হয়। তার মানে সেবা হচ্ছে কোনো কাজ, সুবিধা বা সন্তুষ্টি যা বিক্রির জন্য উপস্থাপন করা হয়, যা অবশ্যই অস্পর্শনীয় এবং মালিকানায় কোনো পরিবর্তন আনে না। অর্থাৎ সেবার ক্ষেত্রে দেখো, এই যে এখানে বিউটি পার্লারে গিয়ে মানুষ সৌন্দর্য বর্ধন করে, কক্সবাজারের গিয়ে মানুষ কি করে বলো তো? আনন্দ পায়। হাসপাতালে মানুষ কি করে? অসুস্থ হলে যায়। এই যে কাজগুলো, এই কাজগুলোকে বলা হয় সেবা। এগুলো সেবার অন্তর্ভুক্ত। অর্থাৎ সেবা আমরা যেটা নেই সেটা দৃশ্যমান না, সেটা আমরা হচ্ছে নিজে থেকে ফিলিংস বা অনুভূতি। আমরা যেমন কক্সবাজার ভ্রমণ করতে গিয়ে তোমার মানসিকভাবে অনেক ভালো লাগলো, তুমি ওখানে উপকার পেলে, মানসিকভাবে তুমি তৃপ্তি পেলে, এগুলো হচ্ছে সেবা। তার মানে সেবা হচ্ছে যেটা দেখা যায় না, অস্পর্শনীয়, কিন্তু মানুষের অভাব, চাহিদা বা প্রয়োজন মেটায়, সেগুলোকে বলা হয় সেবা। প্রিয় শিক্ষার্থী, এই যে তোমরা বাম পাশে পিকচারে দেখতে পাচ্ছ, একজন শিক্ষক স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। এই যে স্টুডেন্টদের পড়াচ্ছে শিক্ষক, এই শিক্ষকের এই কাজটাকে বলা হয় সেবা। কেন সেবা বলা হয়? কারণ শিক্ষক যেই সার্ভিসটা দিচ্ছে, যেই স্টুডেন্টদেরকে যেই উপকার করতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটি অস্পর্শনীয় বিষয় এবং এটা ধরা যায় না। তবে শিক্ষক যে তাদেরকে জ্ঞান দিচ্ছে এবং তার বিনিময়ে তারা স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, এই বিষয়গুলো অনুভূতির বিষয়।
অতএব এই জন্য এটা হচ্ছে সেবা। দেখো, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার কি করে বলো তো? ডাক্তার হচ্ছে রোগীর সেবা করে, ইঞ্জিনিয়ার হচ্ছে কোনো মানুষের বাড়ি তৈরি করে দেয়, একজন উকিল হচ্ছে একজন মানুষকে পরামর্শ দেয়। তাহলে এই যে কাজগুলোর মাধ্যমে ওই ব্যক্তিগুলো উপকৃত হয় এবং এর মাধ্যমে এই সেবা, এই উপকারের মাধ্যমে তার যে চাহিদা আছে, অভাব আছে, প্রয়োজন আছে, সেগুলো মিটে। এগুলোকে বলা হয় সেবা। বিশ্বের সর্বত্রই বিপণন অতি জনপ্রিয় হয়ে উঠছে এই সেবা বিজনেসের ক্ষেত্রে। সেবা শনাক্তকরণযোগ্য হলেও এটি দেখা এবং স্পর্শ করা যায় না। যেমন পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, সমুদ্র সৈকত, বিউটি পার্লার, জেন্টস পার্লার, জিমনেশিয়াম, এখানে মানুষ গিয়ে বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকে। এই কাজগুলোকে সেবা হিসাবে গণ্য করা হয়। তাহলে সেবা মানে হচ্ছে কিছু কার্যক্রম এবং অদৃশ্য সুবিধা বা তৃপ্তি। প্রিয় শিক্ষার্থী, সেবার ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্য থাকে। ওই বৈশিষ্ট্যগুলো যখন অন্তর্ভুক্ত থাকে তখন আমরা সেটাকে সেবা বলতে পারি। যেমন হচ্ছে সেবা অস্পর্শনীয়, তারপর হচ্ছে সেবা যে দেয় এবং সেবা যে নেয় তাদের দুজনকে উপস্থিত থাকতে হয়, এবং সেবা হচ্ছে পচনশীল অর্থাৎ নশ্বর, অর্থাৎ সেবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কি করতে হয়, নিতে হয়। অন্য কোনো সময় গেলে সেই সেবা নেওয়া যায় না। এরকম কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব কোনো একটি অধ্যায়ে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যখন উপস্থিত থাকে তখন সেটাকে আমরা সেবা বলি। প্রিয় শিক্ষার্থী, অভিজ্ঞতা বলতে আমরা কি বুঝি? অভিজ্ঞতা বলতে কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে আমরা কি বলতে পারি? অভিজ্ঞতা বলতে পারি। অন্যভাবে বলা যায়, কোনো একটি কাজের মাধ্যমে জ্ঞান এবং দক্ষতা অর্জন করাকে অভিজ্ঞতা বলে। এই অভিজ্ঞতাও আজকাল কি হয় বলো তো? অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমেই মানুষের কি অভাব বা প্রয়োজন মিটে থাকে। বর্তমানে বিশ্বের কিছু নামি দামি প্রতিষ্ঠান পণ্য এবং সেবার পরিবর্তে অভিজ্ঞতা বিক্রির চেষ্টা করে থাকে। যেমন হিমালয় পর্বত চূড়ায় ওঠার অভিজ্ঞতা, চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা, এমনকি সমুদ্রের তলদেশে ভ্রমণের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো মানুষ টাকার বিনিময়ে নিয়ে থাকে। এই জন্য এগুলোর মাধ্যমেও কি হয় বলতো? মানুষের অভাব, প্রয়োজন বা চাহিদা পূরণ হয়ে থাকে। এক্ষেত্রে এমন অনেক ক্রেতা রয়েছে যারা এরূপ অভিজ্ঞতা অর্জনের জন্য কোটি কোটি ডলার ব্যয় করতেও রাজি থাকে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে অভিজ্ঞতা বিষয়টা কি, এর মাধ্যমে মানুষের অভাব, প্রয়োজন এবং চাহিদা মেটানো হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে অভিজ্ঞতা মানে হচ্ছে কতগুলো কার্যক্রম প্লাস বাস্তব জ্ঞানের সমষ্টি হচ্ছে অভিজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আছি বিপণনের মৌলিক ধারণার 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট মানে হচ্ছে বিপণন অর্পণের পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। এরপরে আমরা 3 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বিপণনের মৌলিক ধারণার 3 নম্বর বিষয় হচ্ছে ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু কি জিনিস সেটা আমরা আলোচনা করব। কোনো একটি পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা যে সুবিধা পায় এবং এর বিনিময়ে যে অর্থ ব্যয় করতে হয়, এই দুইয়ের পার্থক্যই হলো ক্রেতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা পাশের পিকচারে দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা মনে করো 3000 টাকা দিয়ে একটি ফ্যান কিনলাম। ফ্যান, তাহলে ফ্যানের মূল্য হচ্ছে 3000 টাকা, তার মানে হচ্ছে ব্যয়। প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে ব্যয়, তাহলে ফ্যানের মূল্য হচ্ছে 3000 টাকা। কিন্তু এই ফ্যান থেকে যে বাতাস দিচ্ছে এবং যেই যতদিন সার্ভিস দিচ্ছে, এগুলো থেকে যে সুবিধা পাচ্ছে, একটা 3000 টাকা দিয়ে আমরা ফ্যান কিনে সেই ফ্যান থেকে আমরা যে সুবিধা পাচ্ছি, সেই সুবিধা যদি বেশি হয়, অর্থাৎ তুমি 3000 টাকা দিয়ে একটি ফ্যান কিনলা, তোমার কাছে মনে হলো যে 3000 টাকা দিয়ে যে আমি ফ্যান কিনলাম, অর্থাৎ এই ফ্যানের পিছনে যে ব্যয়টা করলাম তার চেয়ে আমার সুবিধাটা আমি বেশি পাইছি। অর্থাৎ ফ্যানটা ছাড়লে পুরা ঘর বাতাসে ভরে যায়, ফ্যানটা কখনো অনেক দিন হয়ে গেল এখনও নষ্ট হয় না, ফ্যানটা ভালো সার্ভিস দিচ্ছে, কোনো শব্দ হয় না। তার এই যে ফ্যান থেকে যে সুবিধা এবং ফ্যানের পিছনে যে ব্যয় করলা, এই ব্যয় এবং সুবিধা, এই দুইটার পার্থক্যই হচ্ছে
ভ্যালু। অর্থাৎ সুবিধা যত বেশি হবে ভ্যালু তত বেশি হবে। সুবিধা যদি কোনো একটি পণ্য থেকে যে আমরা সুবিধা পাই এবং তার বিনিময়ে যে আমরা ব্যয় করি, এই ব্যয় এবং সুবিধার পার্থক্যকে বলা হয় ভ্যালু। এখন কি, যদি ব্যয় এবং সুবিধা সমান হয় তাহলে ভ্যালু কি ওকে আছে, কিন্তু যদি সুবিধা বেশি হয় তাহলে ওই ভ্যালুটা পণ্যের বেশি সৃষ্টি করা হলো। অর্থাৎ একটা কাস্টমারকে ধরে রাখার জন্য এই পণ্যের সুবিধা যত বেশি হবে তত ওই পণ্যটা কাস্টমারের কাছে বেশি বিক্রি হবে। তাহলে পণ্য অর্জন ও ব্যবহারের মাধ্যমে ক্রেতার অর্জিত ভ্যালু এবং ওই পণ্য অর্জনের সাথে ব্যয়ের যে পার্থক্য সেটাকে আমরা কি বলি, ক্রেতা ভ্যালু বলি। প্রিয় শিক্ষার্থী, এই একটা পণ্যের মধ্যে যত বেশি ভ্যালু সৃষ্টি করা হবে, অর্থাৎ ব্যয়ের তুলনায়, অর্থাৎ কোনো একটি পণ্য কাস্টমাররা যত টাকা দিয়ে কিনে তাদের কাছে যদি মনে হয় যে এর চেয়ে এর সুবিধা আমি বেশি পাচ্ছি, তখনই ওই কাস্টমার ওই পণ্যটা বারবার কিনবে। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্রেতা ভ্যালু কি। ক্রেতা ভ্যালু হচ্ছে কোনো একটি পণ্যর যে মূল্য বা ব্যয় এবং তার যে সুবিধা, এই দুইয়ের পার্থক্যকে বলা হয় ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, পার্সোনাতে গিয়ে তুমি কি করলা বলো তো? চুল রিবিল্ডিং বা কালার করে একজন নারী আরাম, স্টাইল, আকর্ষণীয় এবং সামাজিক মর্যাদা অনুভব করে। এরূপ সেবা নেওয়ার ফলে উক্ত ক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এক্ষেত্রে পার্সোনা মানে হচ্ছে, তোমরা অনেকে হয়তো বা জানো না, এটা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন রকমের পার্সোনাল কেয়ার করা হয়, অর্থাৎ এখানে বিউটি পার্লারের কাজ করা হয়, আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই প্রতিষ্ঠানে গিয়ে তুমি মনে করো তোমার চুলের কালার করলা, তাহলে চুলের কালার করার পরে যেই তুমি সন্তুষ্ট অর্জন করলা এবং হচ্ছে এর বিনিময়ে যে তুমি ব্যয় করলা, এই যে এখান থেকে যে প্রাপ্তি এবং সুবিধা যে হলো, এই দুইটার পার্থক্যই হচ্ছে তোমার ভ্যালু। তাহলে ভ্যালু দেখো, আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা ভ্যালুর সূত্রটা একটু আলোচনা করি, তোমাদেরকে বোঝানোর স্বার্থে একটু বড় করে দেখাচ্ছি। দেখো, ভ্যালু মানে হচ্ছে সুবিধা বাই ব্যয়। সুবিধা এবং ব্যয়ের যে পার্থক্য সেটা হচ্ছে ব্যয়। দেখো, এখন সুবিধা কি কি হতে পারে তোমাদের এই বিষয়গুলো জানাটা জরুরি। যেমন কার্যভিত্তিক সুবিধা, আবেগময় সুবিধা, অর্থাৎ কোনো পণ্য ব্যয় করে মানুষ মানসিকভাবে যে একটা সুবিধা পায় সেটাকে বলা হয় আবেগময় সুবিধা। আর কাজের মানে কার্যভিত্তিক যেটা দেখা যায় সুবিধাটা, সেটা হচ্ছে কার্যভিত্তিক সুবিধা। এই সুবিধার এগেনিস্টে মানুষ কি কি ব্যয় করে বলো তো? সেটা হচ্ছে সে টাকা পয়সা ব্যয় করে। ব্যয় অনেক প্রকারের হতে পারে। মনে করো তুমি একটা ফ্যান কিনলা, ফ্যান হচ্ছে 3000 টাকা দিয়া একটা ফ্যান কিনলা, এটাকে বলা হয় ব্যয়। এখন দেখো, এই ফ্যান কিনতে তোমার কি সময় ব্যয় হয়েছে, অর্থাৎ তোমার 2 ঘন্টা, ধরো 1 ঘন্টা লাগছে বাজারে গিয়ে সেই ফ্যানটা কিনে আনতে। এই ফ্যানটা কিনতে গিয়ে তোমার শক্তি ক্ষয় হয়েছে, অর্থাৎ মানসিকভাবে তুমি ঘেমে গেছো এবং তোমার গরমের মধ্যে গেছো, সেই ক্ষেত্রে তোমার শক্তি অপচয় হয়েছে। তুমি হেঁটে গেছো, তোমার শক্তি অপচয় হয়েছে এবং মানসিকভাবে তুমি এখানে অনেকটা মানসিক শ্রম তুমি এখানে দিয়েছো। তাহলে ব্যয় বলতে টাকা, সময়, শক্তি এবং শ্রম, এই সবগুলোর সমষ্টিকে আমরা মিন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে সুবিধা এবং ব্যয়গুলো কি কি হতে পারে। তাহলে এই সুবিধা এবং ব্যয়ের পার্থক্য কি বলা হয়? কাস্টমার ভ্যালু বা ক্রেতা ভ্যালু। এরপর আমরা সন্তুষ্টি, ক্রেতার সন্তুষ্টি কাকে বলে, ক্রেতার সন্তুষ্টি কি, সেই বিষয়গুলো আমরা শিখব। পণ্যের কার্যকারিতা, অর্থাৎ একটা পণ্য কতটুকু কাজ করে এবং পণ্য সম্পর্কে ক্রেতার প্রত্যাশার ভিত্তিতে ক্রেতার সন্তুষ্টি নির্ণয় করা হয়। অর্থাৎ সন্তুষ্টি হচ্ছে একজন ক্রেতার আনন্দ অনুভূতির স্তর, অর্থাৎ একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করে কতটুকু খুশি, সেই খুশির স্তরটাকে বলা হয় সন্তুষ্টি, যার সে পণ্যের কার্যকারিতার সাথে তার প্রত্যাশার তুলনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটি ইন্ডেক্স দেখতে পাচ্ছ। এইটা এদিকে যখন ঘুরাইয়া আনা হয়, অর্থাৎ এই জায়গায় লাল দেখতেছ, অর্থাৎ একজন ক্রেতা কতটুকু সন্তুষ্টি। দেখো, এই যে এখানে এটা দ্বারা ক্রেতার সন্তুষ্টির বোঝাচ্ছে, দেখো হাসি বোঝাচ্ছে। এই যে এইটা যত এদিকে আসবে তত ক্রেতা, দেখো এই লাস্টের ক্রেতা, এটা হচ্ছে খুব হাসি খুশি, তার মানে সে খুব সন্তুষ্টি, অর্থাৎ পণ্য ব্যবহার করে খুব সন্তুষ্ট। চলো আমরা
এই বিষয়ে আরও আলোচনা করি। ক্রেতার সন্তুষ্টির বিষয়টা কি? দেখো, সন্তুষ্টি হচ্ছে কোনো ব্যক্তির আনন্দ বা হতাশার অনুভূতি, আনন্দ বা হতাশার অনুভূতি যা সে পণ্যের সাথে তার প্রত্যাশার তুলনা করার মাধ্যমে পেয়ে থাকে। অর্থাৎ একজন ক্রেতা, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন ক্রেতা ফেয়ার অ্যান্ড লাভলি থেকে প্রত্যাশা করে যে সে 4 সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে উঠবে। এক্ষেত্রে ক্রেতা যদি দেখে যে তৃতীয় সপ্তাহ পরেই সে ফর্সা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? তার সন্তুষ্টির পরিমাণ বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটি সূত্রের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো এখানে হচ্ছে ক্রেতার প্রত্যাশা, ক্রেতার সন্তুষ্টি কি? যে ক্রেতার প্রত্যাশা এবং পণ্যের কার্যকারিতা। যেমন ধরো, একজন ক্রেতা ফেয়ার অ্যান্ড লাভলি কিনলো, সে প্রত্যাশা করেছিল যে 4 সপ্তাহ ব্যবহার করলে সে কী হয়ে যাবে বলো তো? ফর্সা হয়ে যাবে। কিন্তু সে ব্যবহার করার পর দেখলো যে 3 সপ্তাহের মধ্যেই সে ফর্সা হয়ে গেল। তাহলে পণ্যের কার্যকারিতা, এটা হচ্ছে পণ্যের কার্যকারিতা, এটা হচ্ছে ক্রেতার প্রত্যাশা, আর এটা হচ্ছে পণ্যের কার্যকারিতা। অর্থাৎ প্রত্যাশার চেয়ে তার কার্যকারিতা ভালো। অর্থাৎ সে প্রত্যাশা করেছিল 4 সপ্তাহে ফর্সা হবে, কিন্তু সে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার কারণে 3 সপ্তাহে ফর্সা হয়ে গেল। তার মানে তার প্রত্যাশার চেয়ে তার কাজ ভালো দিয়েছে পণ্যটা। তাহলে এটা কি? তার সন্তুষ্টির পরিমাণটা আরও বেশি। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে কোনো একটি পণ্য থেকে মানুষ যে প্রত্যাশা করে বা যে আশা করে, তার এবং সেই আশা অনুসারে সেই পণ্যটা কীরকম কাজ করে, এই আশা এবং কাজের যে পার্থক্য, সেটাকেই বলা হয় ক্রেতার সন্তুষ্টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা বিপণনের যে মৌলিক ধারণা, সেটার 4 নম্বর স্তরে এখন আমরা আলোচনা করব। 4 নম্বর স্তর মানে হচ্ছে বিনিময়, লেনদেন এবং সুসম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, কোনো কিছু দিয়ে অন্যের কাছ থেকে প্রত্যাশিত পণ্য বা সেবা নেওয়াকে বিনিময় বলে। অর্থাৎ আমি তোমাকে 5 কেজি চাল দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে 2 কেজি ডাল দিলে। এই যে আমি তোমাকে কিছু দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দিলে, এটাকে বলা হয় বিনিময়। বিনিময়ের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে আদান এবং প্রদান। অর্থাৎ এক পক্ষ দিবে আর এক পক্ষ নিবে। এক পক্ষ কিছু দিবে এবং অন্য পক্ষ তা নিয়ে এই বিনিময়ে কিছু দিবে এবং নিবে, এটাই হচ্ছে বিনিময় প্রক্রিয়া। কোনো কিছু দেওয়ার মাধ্যমে অন্যের কাছ থেকে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত বস্তুটি অর্জনের কাজকেই বলা হয় বিনিময়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিনিময় কী জিনিস বুঝতে পারছো। এখন একটা দেখো, যেমন ধরো চোর বা ডাকাতের লুণ্ঠন করা সম্পদ, ছিনতাইকারী সংগৃহীত টাকা, কোনোটিই কিন্তু বিনিময়ে অন্তর্ভুক্ত নয়। বলো তো কেন? কারণ এটা কি? সে এক পক্ষই জোর করে নিয়েছে, অন্য পক্ষ সে তাকে দেয় নাই। আবার দেখো, কেবল জোরপূর্বক বা অর্থ বা সম্পদ ছিনিয়ে নেওয়া নয়, কিন্তু তার বিনিময়ে কিছু দেওয়ার কোনো শর্ত এখানে প্রযোজ্য হয়। সুতরাং বিনিময় হতে হলে দেনা এবং পাওনা, অর্থাৎ এক পক্ষ কিছু দিবে আর এক পক্ষ কিছু নিবে। এই যে দেওয়া এবং নেওয়া, এটাই হচ্ছে তোমার গিভ অ্যান্ড টেকেন, এটাই হচ্ছে তোমার বিনিময়। আশা করি তোমরা বিনিময় কি সেটা বুঝতে পেরেছো। অর্থাৎ এক পক্ষ কিছু দিবে আর এক পক্ষ কিছু নিবে, এই দেওয়া এবং নেওয়া থাকতে হবে, সেটা হচ্ছে বিনিময়। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো লেনদেন। এখন আমরা শিখব লেনদেন কী জিনিস, সেই বিষয়গুলো। লেনদেন হচ্ছে আর্থিক মূল্য আছে এমন পণ্য বা সেবা নিয়ে দুটি পক্ষের মধ্যে আদান প্রদানের যে কাজ সংগঠিত হয়, সেটাকে বলা হয় লেনদেন। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে বিনিময় শিখেছিলাম। বিনিময় প্রথার ক্ষেত্রে সাধারণত কিছু অসুবিধা ছিল। কারণ হচ্ছে এক পক্ষ চাল দিবে আর এক পক্ষ ডাল দিবে, কিন্তু এটা যদি অর্থের মাধ্যমে প্রকাশ না করা যায়, তাহলে যে কোনো এক পক্ষ লাভবান এবং আর এক পক্ষ লুজার হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা সমাধান করার জন্যই তোমার লেনদেন প্রথা চালু হয়েছে। লেনদেনের ক্ষেত্রে তোমার কি আর্থিক মূল্য থাকবে, অর্থাৎ আর্থিক মূল্য আছে এমন পণ্য বা সেবা নিয়ে দুটি পক্ষের মধ্যে আদান প্রদানের কাজ সংগঠিত হলে তাকে লেনদেন বলে। লেনদেনের ক্ষেত্রে আর্থিক মূল্যের বিষয়টি গুরুত্ব পাবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি যে 60 টাকার বিনিময়ে একজন ক্রেতা 1 লিটার সফট ড্রিঙ্কস কোকা-কোলা কিনলো, তাহলে এই যে 60 টাকা, এটা ওই পণ্যটা হচ্ছে কি বলতো, টাকার বিনিময়ে এটা মূল্য প্রকাশ করা হয়। কিন্তু বিনিময়ের ক্ষেত্রে মূল্য প্রকাশ নাও হতে পারে।
অর্থাৎ একজন তাকে ধান দিবে, তার বিনিময়ে একজন তাকে ডাল দিবে। অর্থাৎ ধান এবং ডাল এখানে বিনিময়ের যে মূল্য সেটাও অনেক সময় প্রকাশ করা হয় না, কিন্তু লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা টাকায় প্রকাশ করতে হবে। অর্থাৎ 60 টাকার বিনিময়ে একজন ক্রেতা 1 লিটার সফট ড্রিঙ্কস কিনলো, এটা হচ্ছে লেনদেন। প্রিয় শিক্ষার্থী, লেনদেনে টাকা এবং কোকাকোলা, এই যেটা আমরা একটু আলোচনা করলাম, বিনিময়ের মাধ্যমে ঘটলো। টাকা ছাড়াও লেনদেন সংগঠিত হতে পারে, যেমন একজন ব্যক্তি 2 ডজন কমলার বিনিময়ে 1 কেজি আপেল দিল। তার মানে 2 ডজন কমলার যতটুকু মূল্য 1 কেজি আপেলের মূল্য সমান। অর্থাৎ এটা তোমার হচ্ছে টাকা না, কিন্তু এটা টাকায় মূল্যায়ন করা হয়েছে, যে 2 ডজন কমলার যে দাম 1 কেজি আপেলের সেই দাম। এক্ষেত্রে অর্থের দ্বারা পরিমাপযোগ্য পণ্যের বিনিময় সংগঠিত হওয়ার একটা লেনদেন হিসেবে বিবেচিত হবে। তার মানে লেনদেন হতে গেলে আমাদের কয়টা বৈশিষ্ট্য লাগবে? 3টা, যে কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে, লেনদেনে প্রত্যেক পক্ষের সম্মতি থাকতে হবে, অর্থাৎ কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে এবং প্রত্যেক পক্ষের সম্মতি থাকবে, এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে। এই 3টা বৈশিষ্ট্য থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লেনদেন কি সেটা বুঝতে পেরেছ। এরপরে আমরা বুঝব সম্পর্কভিত্তিক বিনিময়। প্রিয় শিক্ষার্থী, সম্পর্কভিত্তিক বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিপণনের সাথে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য যে একজন সন্তুষ্ট ক্রেতা প্রতিষ্ঠান এবং পণ্যের প্রতি অনুগত থাকে, সে নিজে পণ্য কেনে এবং অন্যদেরকে পণ্য কিনতে উৎসাহিত করে। সম্পর্কভিত্তিক বিপণন হলো ক্রেতা এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে শক্তিশালী ভ্যালু সৃষ্টি করা এবং বাজার বজায় রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ বর্তমান যুগ হচ্ছে সম্পর্কভিত্তিক যুগ। তুমি যেই কাস্টমারের কাছে পণ্য বিক্রি করবে তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং সেই সম্পর্ক বজায় রাখতে হবে। যদি এই বিষয়টা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পণ্য বিক্রির ক্ষেত্রে বর্তমান যুগে সমস্যা হচ্ছে, কারণ কাস্টমারের সাথে ভালো সম্পর্ক থাকলে সে পুনরায় আবার সেই পণ্য কিনতে আগ্রহী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সম্পর্কভিত্তিক বিনিময় সেটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিপণনের মৌলিক ধারণার সর্বশেষ যে পয়েন্ট সেখানে আছে, সেটা হচ্ছে বাজার। অর্থাৎ আমরা এখন বিনিময়ের মৌলিক ধারণার যে বাজার, সেই বাজার সম্পর্কে আলোচনা করব। দেখো, বাজার বলতে কি বোঝায়? বাজার বলতে কোনো পণ্য বা সেবার প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। অর্থাৎ কোনো একটি পণ্য বর্তমানে কেউ কিনছে এবং ভবিষ্যতেও কিনবে, এই 2 ধরনের ক্রেতার সমষ্টিকে বলা হয়, মার্কেটিংয়ের ভাষায় বাজার বলা হয়। এক্ষেত্রে বর্তমানে যারা পণ্যটি কিনছে তারা হলো বর্তমান বা প্রকৃত ক্রেতা, এবং ভবিষ্যতে যারা পণ্যটি কিনবে তারা হচ্ছে সম্ভাব্য ক্রেতা। তাহলে মার্কেটিংয়ের ভাষায় বাজার বলতে কি বোঝায়? যারা বর্তমানে পণ্যটি কিনছে এবং ভবিষ্যতে যারা কিনবে তারা, 2 ধরনের ক্রেতাদেরকে বাজার বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্তমান বাজার, বর্তমান ক্রেতা, অর্থাৎ যারা পণ্যটি বর্তমানে কিনছে। আর এই বাচ্চারা হচ্ছে ভবিষ্যৎ ক্রেতা, এরা এখন পণ্য কিনছে না কিন্তু বড় হয়ে ভবিষ্যতে পণ্য কিনবে। তার মানে হচ্ছে এই বর্তমানে কিনছে এবং ভবিষ্যতে কিনবে, এই 2 ধরনের ক্রেতার সমষ্টিকেই কি বলা হয়? বাজার বলা হয় মার্কেটিংয়ের ভাষায়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা জানো সাধারণ অর্থে আমরা বাজার বলতে কি বুঝি বলো তো? সাধারণ অর্থে আমরা বাজার বলতে বুঝি একটি স্থান যেখানে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করে। যেমন দেখো, এই যে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বাজার। এটা হচ্ছে